ক্লাসে যারা যারা আসছো একটু কমেন্ট করে দাও। আজকে থেকে আমাদের জুলজি লেকচার শুরু হবে। জুলজির প্রথম ওকে, মোটামুটি ভাবে আচ্ছা তোমরা প্রেজেন্ট দিয়ে ফেলো, আমি এটাকে শুরু করে দিচ্ছি আমাদের জুলজি লেকচার। তো আজকে আমরা পড়বো প্রাণীর শ্রেণীবিন্যাস এবং প্রাণীর বৈচিত্র্য। ঠিক আছে, যারা যারা আছে একটু কমেন্ট করে ফেলো, আমি শুরু করে দিই। কমেন্ট করো এন্ড দেন আমি তোমাদের প্রেজেন্ট দিয়ে দেবো। ওকে, সো শুরু করতেছি ফ্রম প্রাণী বৈচিত্র্য। আমরা ফার্স্টে প্রাণী বৈচিত্র্য টপিকটা নিয়ে এখন আলোচনা করব। প্রাণী বৈচিত্র্য, ঠিক আছে? ওকে, তো আমরা দেখতে পাই যে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর কিন্তু অনেক ধরনের অমিল আছে। যেমন আমরা যদি একটা মানুষের সাথে অন্য একটা মানুষের বাহ্যিকগতভাবে চিন্তা ভাবনা করি, তাহলে দেখবো যে দুইটা মানুষের কিন্তু বাহ্যিক গঠনের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়, তাই না? বা আমরা যদি মানুষের সাথে অন্য একটা প্রাণী বা অন্য একটা প্রজাতির প্রাণীর তুলনা করি, সেক্ষেত্রেও দেখা যাবে কি আমাদের বিশেষ বা অনেক ধরনের পার্থক্য বিদ্যমান। তো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা বলি বৈচিত্র্য। তাহলে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর যে ডিফারেন্স গুলো দেখা যায়, দ্যাট ইজ কল্ড প্রাণী বৈচিত্র্য। ক্লিয়ার? ওকে, তো এই প্রাণী বৈচিত্র্যকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, একটা কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে, শুরু করি জিনগত বৈচিত্র্যটা। ঠিক আছে, তো জিনগত বৈচিত্র্য জিনিসটা কি, একটা কাজ করে আমি নিচ থেকে শুরু করি। দেখো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য জিনিসটা কি? বাস্তুতান্ত্রিক, এই যে বাস্তু কথাটার মানে হচ্ছে স্থান। তাহলে যদি কোনো বৈচিত্র্য বা পার্থক্যটা স্থানের কারণে হয়, যেমন ধরো যে একটা পুকুরে যে প্রাণী আছে এবং একটা স্থলে যে প্রাণী আছে, এই দুইটা স্থানের মধ্যে অনেক পার্থক্য আছে না? বা আমি যদি ধরি আমার বাসায় যতগুলা পোকামাকড় বা যতগুলা জীবজন্তু, মানে জন্তু তো নাই, মানে যতগুলা জীব আছে, অন দা আদার হ্যান্ড তোমার বাড়িতে বা তোমাদের বাড়িতে যে জীবগুলো আছে বা যেই উদ্ভিদ আছে বা যে প্রাণী আছে, উদ্ভিদ তো নাই, ধরতে পারো যে উদ্ভিদের রেণু আছে, তাই না? তো এই যে এগুলোর মধ্যে কি অনেক ডিফারেন্স আছে না? তাহলে স্থানগত কারণে কিন্তু আমাদের এই জীবেদের বা উদ্ভিদ বা প্রাণীদের এই ডিফারেন্সটা হয়। তাহলে স্থানগত কারণে যে পার্থক্যটা হয়, এটাকে আমরা বলি কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে, যেমন একটা পুকুরের বাস্তুতন্ত্র আর একটা স্থলের বাস্তুতন্ত্রের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এই যে বৈচিত্র্যটা, যেমন পুকুরের মধ্যে মাছ থাকবে, তারপর বিভিন্ন জলজ উদ্ভিদ থাকবে, তাই না, জুও প্লাঙ্কটন থাকবে, কিন্তু স্থলজ
যে বাস্তুতন্ত্র সেটার মধ্যে কি থাকবে, বিভিন্ন প্রাণী থাকবে, গরু মহিষ এই প্রাণীগুলো থাকবে, সাপ থাকবে, তাই না? তারপর হচ্ছে তোমার পাখি থাকবে, কিন্তু জলজ বাস্তুতন্ত্রে কিন্তু আমাদের পাখি থাকবে না। তাহলে এই যে প্রাণীদের যে বৈচিত্র্য এখানে দেখা যাচ্ছে যে পুকুরের ক্ষেত্রে একরকম আর স্থলের ক্ষেত্রে আরেক রকম, এই যে ডিফারেন্স এটাকে বলি আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ক্লিয়ার? তারপর আমরা আসি প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য জিনিসটা কি? দুইটা প্রজাতির মধ্যে যে ডিফারেন্স দেখা যাবে। যেমন ধরো আমরা যদি ধরি বাঘ এবং সিংহ, এই দুইটা প্রাণীর মধ্যে আমরা যদি একটু তফাৎ চিন্তা করি, বাঘের সায়েন্টিফিক নেম কি প্যান্থেরা টাইগ্রিস, আর সিংহের সায়েন্টিফিক নেম কি প্যান্থেরা লিও। আমি একটু লিখি, আর এটা হচ্ছে প্যান্থেরা লিও। ওকে, সো এই হচ্ছে আমাদের বাঘ এবং সিংহের সায়েন্টিফিক নেম। তাহলে বলো তো এই দুইটা প্রাণীর গণনাম কি সেম না, বাট প্রজাতি কি আলাদা? যেহেতু তাদের প্রজাতি আলাদা, তাহলে এই যে প্রজাতি আলাদা হওয়ার কারণে দেখো এদের কিন্তু একবারে জগৎ থেকে শুরু করে একবারে গণ পর্যন্ত প্রত্যেকটা পার্ট কিন্তু তাদের সেম, কিন্তু শুধুমাত্র প্রজাতিটা কি তাদের আলাদা না। তাহলে যদি প্রজাতি আলাদা হয় তাহলে এখানে ডিফারেন্সটা কোথায় হয়েছে? প্রজাতিতে। এই যে ডিফারেন্স এগুলো আমরা প্রজাতিগত বৈচিত্র্য, বুঝতে পারছি? তাহলে বাঘ এবং সিংহের মধ্যে দেখবা তাদের যে খাদ্যাভ্যাস, তারপর তাদের যে স্থান, তারা কোন স্থানে থাকে, তাদের শিকার করার ধরন, তাদের বংশবৃদ্ধি করার স্টাইল, এভরিথিং কিন্তু সেম, কিন্তু তাদের গঠন প্রকৃতি, তারপর আরো কিছু ফ্যাক্টর আছে, এগুলো কি? এগুলো হচ্ছে আলাদা। কেন আলাদা? কারণ প্রজাতি আলাদা। ক্লিয়ার? যেহেতু তাদের প্রজাতি আলাদা, তাহলে এই প্রজাতিগত কারণে তাদের মধ্যে যে বৈচিত্র্যটা দেখা যায় দ্যাট ইজ কল্ড প্রজাতিগত বৈচিত্র্য। ওকে, এরপর আসি আমরা জিনগত বৈচিত্র্য। ধরো আমরা দুইটা মানুষকে চিন্তা করলাম, যে একটা হচ্ছে কাইল্লা বেড়া, আর একটা হচ্ছে সাদা বেড়া, মানে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ। তাহলে পাগুলা কি ছোট হয়ে গেল নাকি? পাগুলো একটু বলে দিই। এটা হচ্ছে শ্বেতাঙ্গ, এটা হচ্ছে কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গ মানে তো বুঝো জাপানিজ বা চীনা, ঠিক আছে, কোরিয়ান, হ্যাঁ বিটিএস, এটা হচ্ছে শ্বেতাঙ্গ। আর কৃষ্ণাঙ্গ কারা? কাইল্লা বেড়া বেড়া, তাই না? আফ্রিকান নিগ্রো টিগ্রো আবিজাবে হচ্ছে কৃষ্ণাঙ্গ, ব্ল্যাক কালার। তাহলে দেখো তো এই যে ফর্সা আর কালো, এদের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? তাদের জিনে। তাদের কিন্তু প্রজাতি সেম, দেখো জিনগত বৈচিত্র্য শর্ত হচ্ছে তাদের প্রজাতি সেম হবে। তাহলে পার্থক্যটা কিসে হবে? তাদের জিনে চেঞ্জটা হবে। ক্লিয়ার? শ্বেতাঙ্গ যে লোকটা, তারও কিন্তু সায়েন্টিফিক নেম হোমো স্যাপিয়েন্স, কৃষ্ণাঙ্গের ক্ষেত্রেও কি হোমো স্যাপিয়েন্স, তাদের গণনাম প্রজাতির নাম দুইটাই সেম। তখন তাদের মধ্যে ডিফারেন্স কি হয়? জিনগত পার্থক্য হয়। এই জিনগত কারণে তাদের মধ্যে যে ডিফারেন্স দেখা যায়, শুধুমাত্র বর্ণে না, তাদের আকার আকৃতি গঠনগতও কিন্তু চেঞ্জ দেখা যায়, তাই না? এই যে বৈচিত্র্যটা, এটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। ক্লিয়ার? তাহলে যখন আমাদের স্থানগত পার্থক্য থাকবে, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। দুইটা প্রাণীর মধ্যে যখন প্রজাতি আলাদা থাকবে তখন তাদের এটাকে বলবো আমরা প্রজাতিগত বৈচিত্র্য। আর যখন দুইটা প্রাণী সেম কিন্তু তাদের জিনের বিন্যাসের কারণে তাদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যাবে, এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। আশা করি ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, কেউ নাই, বুঝতে পারছি। সবাই ভাবছে গতকালকে যেহেতু ক্লাস হয়েছে, ক্লাসে ক্লাস হবে না, হয়তো এই কারণে। সমস্যা নেই, ক্লাসটা আমি রেকর্ড করে রাখতেছি। যারা তুমি ক্লাস করতেছো করো, আর যারা করতেছে না তারা পরে করে নেবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এতটুকু মুছে ফেললাম, ঠিক আছে? আসবে না, আস্তে আস্তে সবাই চলে আসবে, এখানে কোনো প্যারা নাই। তাহলে আমি এতটুকু মুছে ফেললাম। ওকে, তো আমাদের প্রাণী বৈচিত্র্য শেষ। এখন আমরা প্রাণী শ্রেণী বিন্যাসে চলে যাবো। প্রাণী শ্রেণী বিন্যাস কি আমি একটু লিখে নিই। আচ্ছা, তো একটা প্রাণীকে যখন আমরা বিভিন্ন ধাপ বা উপধাপ বা বিভিন্ন ট্যাক্সনে ভাগ করব, এটাকে আমরা বলি প্রাণীর শ্রেণীবিন্যাস। ঠিক আছে?
তো প্রাণী শ্রেণীবিন্যাসের জন্য তোমার দুটা জিনিস করতে হবে, একটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ, একটা শ্রেণীবিন্যাসের ভিত্তি। ধাপ মানে কি? আমাদের জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। অর্থাৎ আমরা কিসের বেসিসে এগুলাকে ক্লাসিফাই করি, কতগুলো ধাপে, তাই না? তো এদের মধ্যে এক একটাকে আমরা বলি ট্যাক্সন। এক একটাকে আমরা কি বলি? এক একটাকে আমরা বলি ট্যাক্সন। কি বলি? ট্যাক্সন। তাহলে আমাদের প্রজাতি একটা ট্যাক্সন, গণ একটা ট্যাক্সন, গোত্র একটা ট্যাক্সন, বর্গ একটা ট্যাক্সন, শ্রেণী একটা ট্যাক্সন, পর্ব একটা ট্যাক্সন, জগৎ একটা ট্যাক্সন। তাহলে যদি প্রশ্ন বলে ট্যাক্সন কাকে বলে, ট্যাক্সন মানে কি? শ্রেণীবিন্যাসের ধাপ না এগুলা, শ্রেণীবিন্যাসের এক একটি ধাপ। কি? এক একটি ধাপ। এক একটি ধাপকে আমি কি বলি? ট্যাক্সন বলি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন হয় শ্রেণীবিন্যাসের সর্বশেষ ট্যাক্সনটার নাম কি? প্রজাতি। সর্বশেষ ট্যাক্সনটার নাম কি? প্রজাতি। তাহলে ঠিক আছে। আচ্ছা, এই ট্যাক্সন গুলাকে যখন আমরা একত্রে ক্যালকুলেট করব, তাহলে সামেশন অফ ট্যাক্সন, ট্যাক্সন গুলোর সমষ্টি কি হবে? ট্যাক্সা হবে। ট্যাক্সন, ট্যাক্সনের সমষ্টিকে আমরা কি বলবো? ট্যাক্সা বলবো। ক্লিয়ার? তার মানে আমাদের প্রজাতি একটা ট্যাক্সন, গণ একটা ট্যাক্সন, গোত্র একটা ট্যাক্সন, এরকম ভাবে জগৎ একটা ট্যাক্সন। ঠিক আছে? এই পুরোটাকে আমরা কি বলবো? ট্যাক্সা বলবো। ক্লিয়ার? শ্রেণীবিন্যাসের ধাপগুলোকে একত্রে আমরা কি বলি? ট্যাক্সা বলি। আর এক একটি ধাপকে আমরা কি বলি? ট্যাক্সন বলি। ক্লিয়ার? এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কোন ধাপে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী থাকবে। মনে রাখবা, ধাপ যত উপরে থাকবে প্রাণীর সংখ্যা তত বেশি থাকবে। যত উপরের দিকে যাবে ধাপ, প্রাণীর সংখ্যা বেশি। প্রাণীর সংখ্যা বেশি। তাহলে যদি বলে কোন ধাপে সবচেয়ে বেশি প্রাণী আছে, তাহলে যদি অপশন জগৎ থাকে তাহলে জগতে সবচেয়ে বেশি প্রাণী থাকবে, পর্ব থাকলে পর্বে সবচেয়ে বেশি থাকবে। ধরো অপশন দিল প্রজাতি, গণ, গোত্র, বর্গ। তাহলে উপরের দিকে কে আছে? বর্গ। তাহলে বর্গে কি? যত উপরের দিকে থাকবে প্রাণীর সংখ্যা কি? তত বেশি থাকবে। বুঝাতে পারতেছি কিনা? দেখো, যত উপরের দিকে যাবা প্রাণীর সংখ্যা কি? তত বেশি হবে। যেমন জগতে সবচেয়ে বেশি, পর্বে তার চেয়ে একটু কম, শ্রেণীতে আরো কম, বর্গে আরো কম, গোত্রে আরো কম, গণতে আরো কম, আর প্রজাতিতে কি? সবচেয়ে কম সংখ্যক কি থাকবে? আমাদের প্রাণী থাকবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ধাপ নিয়ে মোটামুটি ভাবে কথাবার্তা। তাহলে প্রাণীর শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে আমরা কথাবার্তা বললাম। এবার আসে ভিত্তি। ভিত্তি মানে হচ্ছে আমরা কি কোন ধরনের বৈশিষ্ট্যের বেসিসে এগুলাকে এই ধাপগুলার আন্ডারে ক্লাসিফাই করব। ঠিক আছে? তাহলে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা প্রাণীদেরকে বিভিন্ন ধাপে ভাগ করব, ওইগুলাকে আমরা বলবো প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভিত্তিগুলা কি কি আমরা একটু লিখি। একটা হচ্ছে সংগঠন মাত্রা, আমি একটু সাইডে লিখি। একটা যে ভিত্তিগুলোকে আমি এখানে লিখতেছি। একটা হচ্ছে আমাদের সংগঠন মাত্রা, একটা হচ্ছে সংগঠন মাত্রা, 2 নাম্বারটা হচ্ছে ভ্রূণস্তর, 3 নাম্বারটা হচ্ছে প্রতিসাম্যতা, তারপর 4 নাম্বারটা হচ্ছে সিলম, তারপর অঞ্চলায়ন, খণ্ডায়ন কাকে লিখি? খণ্ডায়ন এবং অঞ্চলায়ন, এই কয়েকটা আমরা পড়ব। ঠিক আছে? আরো আছে নটকোড আছে, তারপর হচ্ছে তোমার আরো অনেক কিছু আছে, তো ওইগুলা দরকার নেই আমাদের। এই কয়েকটা থেকে পরীক্ষা প্রশ্ন হয়। তো আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই 6টা ভিত্তি নিয়ে আলোচনা করব। তো এই 6টা ভিত্তি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু শ্রেণীবিন্যাসটা করে ফেলবো। ঠিক আছে? এই 6টা ভিত্তি নিয়ে আমরা এখন আলোচনা করি, একটু পরে আসতেছি। তার আগে আমাদের এই প্রাণীর যে শ্রেণীবিন্যাসের ধাপ, একটু ধাপের দিকে গিয়ে এগুলাকে একটু ক্লাসিফাই করে ফেলি। ঠিক আছে? দেখো, এই যে জগৎ, এই জগৎকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে উদ্ভিদ জগৎ, আরেকটা কি? প্রাণী জগৎ। ঠিক আছে? প্রাণী জগৎ। যদি এটাকে আমরা রাজ্য হিসেবে কল্পনা করি তাহলে কি হবে? প্রাণীদের রাজ্য। ওকে? বা অ্যানিমেলিয়া রাজ্য। প্রাণী জগৎকে আমরা কি বলি? অ্যানিমেলিয়া রাজ্য। যদি আমরা মার্কগুলিতে
মার্গুলিসের প্রাসরাজ্য শ্রেণীবিন্যাস হিসেবে চিন্তা করতেন অ্যানিমেলিয়া রাজ্য। ক্লিয়ার? অ্যানিমেলিয়া রাজ্য প্রাণী জগতের ক্ষেত্রে। যদি আমরা পর্বের দিকে একটু মুভ করি তাহলে আমাদের অ্যানিমেলিয়া রাজ্যকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করছি। ঠিক আছে? একটা হচ্ছে কর্ডেট, আরেকটা কি নন কর্ডেট, তাই না? কর্ডেট একটা কি নন কর্ডেট। তবে যদি আমরা ব্যাপক অর্থে চিন্তা করি, আমরা মোট প্রাণী জগতের পর্ব কয়টা? মোট প্রাণী জগতের পর্ব হচ্ছে 33টা। কয়টা পর্ব? 33টা পর্ব। কয়টা পর্ব? 33টা পর্ব। ঠিক আছে? প্রাণী জগতের পর্ব কয়টা? 33টা। 33টা পর্বের মধ্যে 9টা হচ্ছে মেজর, আর বাকি কয়টা থাকে? 24টা। 24টা, বাকি 24টা কি নন মেজর। ক্লিয়ার? তাহলে 9টা হচ্ছে কি মেজর পর্ব, আর 24টা কি নন মেজর পর্ব। তো আমরা বলতে 9টা মেজর পর্বকে দুই ভাগে ভাগ করছি, কর্ডেট আর নন কর্ডেট। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবে লিখি, একবারে করে ফেলি। ঠিক আছে? এটা এখানে না দিয়ে আমরা এখানে দিই। এটা একটু লিখে দিই। ঠিক আছে? একবার এটার মধ্যে করে ফেলি। ঠিক আছে? রাজ্যকে 33টা পর্বে ভাগ করা হয়েছে। ঠিক আছে? একবারে করে ফেলি আমরা। এই 33টা পর্বের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মেজর ফাইলাম, আরটা কি নন মেজর ফাইলাম। মেজর হচ্ছে 9টা, আর নন মেজর কয়টা? 24টা। তো নন মেজর গুলো আমাদের, নন মেজরের মধ্যে শুধুমাত্র দুইটা পড়বে, একটা হচ্ছে রোটিফেরা, একটা হচ্ছে টিনোফোরা। এই দুইটা আমাদের লাগবে হচ্ছে ইসে গিয়ে, রোটিফেরা প্রতিসাম্যতে গিয়ে, ভ্রূণস্থল এবং প্রতিসাম্যতে গিয়ে এই দুটাকে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? ভ্রূণস্থল আর প্রতিসাম্যতে গিয়ে, বুঝতে পারছি? রোটিফেরা আর টিনোফোরা, এই দুইটা। ওকে? আচ্ছা, আর বাকি যে 9টা আছে, এই 9টারে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। এটাকে মুছে দিই, এই পাশের গুলাকে, এই পাশের গুলাকে মুছে দিই। 9টারে আবার দুই ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে তোমার কর্ডেট, একটা কি নন কর্ডেট। আমরা এখানে যা আলোচনা করতে সব হচ্ছে পর্ব। ঠিক আছে? কর্ডেট এ নিজেও একটা পর্ব, নন কর্ডেট এ নিজেও একটা পর্ব। ঠিক আছে? তবে এই পর্বে আবার অনেকগুলো পর্ব আছে। কয়টা পর্ব? প্রায় 8টার মতো নন কর্ডেট পর্ব আছে। ঠিক আছে? কয়টা? 8টা। কি কি? নন কর্ডেট গুলোকে আমরা একটু সিরিয়াল লিখব। নন কর্ডেট গুলো, ঠিক আছে? এটা সিরিয়ালটা মনে রাখতে হবে আমাদের। নন কর্ডেটের যে পর্বগুলো আছে, কয়টা পর্ব? যদি কর্ডেট একটা হয় তাহলে বাকি 8টা কি নন কর্ডেট। তাহলে 8টা পর্বে নাও আমরা লিখবো। ঠিক আছে? এই পাশ দিয়ে আমরা একটু লিখে ফেলি। 1 নম্বরে মনে রাখতে হবে পরিফেরা, নাম কি? পরিফেরা। 2 নম্বরে মনে রাখতে হবে নিডারিয়া, নাম? নিডারিয়া। 3 নম্বরে মনে রাখতে হবে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। 4 নম্বরে মনে রাখতে হবে নেমাটোডা। 5, 6, 7, 8। আচ্ছা, 9 নম্বরে তো আমাদের করডাটা, তাই না? আর আগে হচ্ছে একাইনোডার্মাটা। তার আগে হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে নাকি? নেমাটোডা মলাস্কা নিয়ে ঠিক আছে। এখন তোমরা পড়বা কিভাবে? এই 3টা ফার্স্টে, তারপরে 3টা, তারপরে 3টা করে চলবা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা মলাস্কা নিডা, নেমাটোডা মলাস্কা নিডা, তাও কি আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা আর কি পড়া। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি ভাবে এতটুকু পড়ে ফেলবো। আমি সবকিছু আগে তৈরি করতেছি, তারপর আস্তে আস্তে বোঝাবো সিস্টেম গুলো। ওকে? আচ্ছা, এখন তোমরা যা যা পড়াইছি এতটুকু ক্লিয়ার কিনা? যা যা আছে একটু বলো আমাকে, এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের? আমাকে একটু জানাও তোমাদেরকে এতটুকু ক্লিয়ার।
কমেন্টগুলোকে পড়ি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, একটু দ্রুত জানাও এতটুকু ক্লিয়ার কিনা। ঠিক আছে, এসা বলছে ক্লিয়ার, অবশ্যই এগুলো তো আগে করানো হয়েছে, ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, আজকে 26শে মার্চ থেকে কি সবাই অনশন শুরু করছে নাকি, যে ভাইয়া ক্লাস করবো না, এরকম কিছু? আগে জানলে ক্লাস করে তেমন আছে। যাই হোক, শুরু যেহেতু করছি শেষ করে দিই, সমস্যা নেই। তাহলে এতটুকু আমরা মুছে ফেললাম। এখন আমরা চলে যাব আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে। শ্রেণীবিন্যাসের ভিত্তি করবো এখন, ঠিক আছে? এগুলোকে একটু নাম্বারিং করে ফেলি। এটা হচ্ছে 1 নম্বরে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নম্বরে, 9 নম্বরে। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 আমি করবো না করতেছি। হ্যাঁ, এই তো গুড। শান্ত স্যার না করে না কি করো? যে করে সে ভাগ্যবান, আর যে করে না তার জন্য কি কয়? আচ্ছা, কিছু একটা কয়। এবার আসি আমাদের সংগঠন মাত্রা। তো সংগঠন মাত্রা কি? একটা প্রাণী সে কিরকম, সে কি কোষ দ্বারা তৈরি, নাকি তার কোষগুলো একত্রিত হয়ে টিস্যু গঠন করছে, নাকি আবার টিস্যুগুলো একত্রিত হয়ে অঙ্গ গঠন করছে, নাকি আবার অঙ্গগুলো একত্রিত হয়ে বিভিন্ন তন্ত্র গঠন করছে, তাই না? তো এইটাকে আমরা বলি সংগঠন মাত্রা। ঠিক আছে, যদিও খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট তাহলে আমাদের ঘটনাটা কি করতেছে? কোষগুলা একত্রিত হয়ে কি গঠন করে? টিস্যু গঠন করে, তাই না? টিস্যুগুলো একত্রিত হয়ে অঙ্গ গঠন করে, অঙ্গগুলো একত্রিত হয়ে তন্ত্র গঠন করে, তন্ত্রগুলো একত্রিত হয়ে কি আমাদের একটা দেহ গঠন করে, তাই না? এটা একটু বেশি হয়ে গেল না? কোনটা একটু বেশি হয়ে গেল? আমরা ওই দিকে না যাই, যেটা বেশি হয়ে গেছে। তাহলে যারা শুধুমাত্র কোষ দ্বারা তৈরি তাদেরকে আমরা কি বলবো? কোষীয় মাত্রার প্রাণী, তাই না? এরা শুধুমাত্র কোষ দ্বারা তৈরি, তাহলে কোষীয় মাত্রার প্রাণী। যারা শুধুমাত্র যখন এই কোষগুলা একত্রিত হয়ে, যদিও এই যে এখানে যে কোষগুলো দেখতেছে এই কোষগুলো একত্রিত হয়েছে, বাট তারা টিস্যু গঠন করে না। কারণ টিস্যু গঠন করার জন্য আমাদের যে শর্ত ছিল যে একই উৎস থেকে উৎপত্তি লাভ করতে হবে এবং এদেরকে একই কাজ করতে হবে, এই শর্ত এরা মানে না। এই জন্য এরা কোষ কোষ। বাট যখন এই কোষগুলা ওই সত্যটা মানছে, মানে টিস্যু গঠন হওয়ার সত্যটা মানছে, তখন আমরা কি করলাম? ওই কোষগুলা কোষীয় মাত্রার প্রাণী থেকে তারা কি কোষ টিস্যু মাত্রার প্রাণীতে কনভার্ট হয়েছে। তাহলে আমাদের টিস্যু যারা গঠন করে তাদের যে কোষ আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? কোষ টিস্যু মাত্রার প্রাণী। বুঝলাম? এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। ক্লিয়ার? তারপর অঙ্গে চলে যায়। তাহলে এই টিস্যু গুলো একত্রিত হয়ে কি অঙ্গ গঠন করছে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি অঙ্গের ভেতর কি টিস্যু আছে? তাহলে এটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। এরকম টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। পাপড়ি প্রাণী, পাপড়ি না, ঠিক আছে? এটা হচ্ছে প্রাণী। ওকে, তারপর অঙ্গগুলো একত্রিত হয়ে আবার তন্ত্র গঠন করে, তাহলে এদের মধ্যে কি অঙ্গ আছে? তাহলে আমরা বলতে পারি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। কি? অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী। আর দেহ গঠন করে তো বুঝে যায় অঙ্গতন্ত্র মানে যাদের দেহে অঙ্গতন্ত্র আছে এটা তো দেহ, তাই না? তো এটা আমাদের লিখতে হয় না, এই পর্যন্ত লিখলে আমাদের হবে। তাহলে আমাদের সংগঠন মাত্রা কয়টা? 4টা। 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে? তাহলে মিলাও তো এদের সাথে, পর্বের সাথে। পরিফেরা, মিনারিয়া, প্লাটিহেলমিনথেস, হেমাটোটা, মানে বাকি যা আছে
বুঝছো কিছু? চলো বুঝাই। কিসে রাজেশ আগে এই চ্যাপ্টার করলে পড়তাম না, ফার্স্ট পড়তাছি দেখা মিস দিলাম না, বুঝছেন? একটা অবস্থা, ইজ্জত দেওয়ার একটা লিমিট থাকে, বুঝলেন? যাও তোমার আমি কইতাছি একবারে সেই লেভেলে আছে ক্লাস করা, ঠিক আছে? এই কেউ নাই দেখে কি আমি কি চুপচাপ বসে থাকার মতো পাবলিক না, দেখো ভালো করে দেখো কি আছে। পরিফেরা কয় নাম্বার? 1 নাম্বার আছে। তাহলে 1 নাম্বারে কি কোষীয় মাত্রা, তাহলে পরিফেরা পর প্রাণীরা কি কোষীয় মাত্রার প্রাণী, ঠিক আছে? নিডারিয়া পর প্রাণীরা কি কোষটিস্য মাত্রার প্রাণী। 3 নাম্বার কি আছে? কাটিয়া নিউক্লিয়াস, তাহলে এটা কি ত্রিসঙ্গ মাত্রার প্রাণী। দেখো আমরা কিন্তু সিরিয়াল মেইনটেইন করে এই যে সিরিয়ালে বসাই দিই। নেমাটোডা থেকে বাকি যারা আছে, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এক্টোডার্মাটা, কর্ডাটা, এটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সংগঠন মাত্রাটা ক্লিয়ার? আমাকে একটু বলো। এখন তোমাদের কাছে প্রশ্ন হইতে পারে, আচ্ছা ভাইয়া পরিফেরা পর প্রাণীদের এক্সাম্পল, মানে যদি এক্সাম্পল আসে তখন এক্সাম্পল গুলা তোমাদেরকে একটা হয়তো বা ই করাইছিলাম, কি বলে একটা, এদের কি কয়, পিডিএফ একটা পিডিএফ দেখাইছিলাম, তাই না? মনে আছে হয়তো পিডিএফ। তো ওই পিডিএফ থেকে আমরা করাই ফেলবো একসাথে, ঠিক আছে? তো পিডিএফটা আমরা আজকে প্রাণী শ্রেণীবিন্যাস করাবো না, এরপর মানে নেক্সট ক্লাসে আমরা পিডিএফটা করবো, তারপর আমরা এই গঠনে যাব, মানে এগুলার বৈশিষ্ট্য যাবো, ঠিক আছে? মানে আগে আমরা পিডিএফটা কমপ্লিট করবো, মানে প্রাণীগুলাকে দেখবো কি কি আছে ভিতরে, হ্যাঁ কোন প্রাণীটা দেখতে কিরকম, তারপরে আমরা এই বৈশিষ্ট্য যাবো, পরের বৈশিষ্ট্যগুলোতে যাবো, ঠিক আছে? তারপর আমরা চলে যাব আমাদের সংগঠন মাত্রাটা শেষ, এখন চলে যাবো ভ্রূণস্তরে। ভ্রূণস্তর মানে কি? ভ্রূণের যে স্তর, তাই না? ওয়ার্ডটা তো সেটাই আসে। ভ্রূণস্তর মানে কি? ভ্রূণের যে স্তর। দেখি ভ্রূণের যে স্তর, আজ পোলাপাই নাই বলে আমাদের কমেন্ট করতে ইচ্ছা করতেছে না, ওই বাবা। নেমাটোডা থেকে কি সব তন্ত্রমাত্রার, হ্যাঁ এই যে নেমাটোডা থেকে শুরু করে বাকি যারা আছে তারা প্রত্যেকে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, ঠিক আছে? তন্ত্র না, এটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, ওকে? আচ্ছা, তাহলে যদি বলে মানুষ কোন, মানে মানুষের সংগঠন মাত্রা কি? মানুষ হচ্ছে অঙ্গ এবং তন্ত্র মাত্রার প্রাণী, ঠিক আছে? কারণ আমাদের দেহ কি অঙ্গ আছে, আবার কি তন্ত্র আছে। দেখো আমরা কিন্তু অঙ্গ বাহির থেকে দেখতে পাই, আমাদের হার্ট এটা একটা অঙ্গ, ব্রেন একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, তাই না? তাহলে অঙ্গ আছে, আবার কি তন্ত্র আছে, যেমন পরিপাক তন্ত্র, ঠিক আছে? তারপর রেচন তন্ত্র, তারপর কি শ্বসন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র, আর কি আছে প্রজনন তন্ত্র, ঠিক আছে? আর সামনে থেকে না যাই, তারপর ভ্রূণস্তরে চলে যাই। ভ্রূণস্তর, আচ্ছা ভ্রূণস্তর জিনিসটা কি? ভ্রূণের যে স্তর থাকে, একটা শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক হওয়ার পর, ভ্রূণটা আমরা একটু বুঝি, আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু যখন যুক্ত হবে তখন আমরা এটাকে কি বলবো? নিষেক। নিষেকের ফলে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। এই জাইগোটটা বিভাজনের মাধ্যমে যেটা তৈরি করবে সেটাই কি ভ্রূণ, বুঝতে পারছি? ভ্রূণ। তো যখন এই ভ্রূণটা তৈরি হবে তো দেখা যায় এই ভ্রূণের কিছু স্তর থাকে, যেমন আমরা ভ্রূণের মূলত 2 রকমের স্তর দেখতে পাই, এরকম একটা, আরেকটা কি এরকম, ঠিক আছে? এই 2 রকমের স্তর দেখতে পাই। তাহলে বলো তো এখানে স্তর তো এটা, এখানে হচ্ছে 2টা স্তর, তাহলে বাহিরের স্তরটাকে আমরা কি বলবো? এক্টোডার্ম, আর ভেতরের স্তরটাকে কি বলবো? এন্ডোডার্ম, ঠিক কি না? এখানে যদি আমরা দেখি, এখানে 3টা স্তর দেখতে পাচ্ছি। বাহিরের স্তরটার নাম কি? এক্টোডার্ম, ভেতরের স্তরটার নাম কি? এন্ডোডার্ম। অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে দেখি যে মাঝার একটা স্তর আছে, এই স্তরটার নাম হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম, বুঝতে পারছি? এই স্তরটার নাম কি? মেসোডার্ম। তাহলে মেসো কথা মানে কি? মাঝখানে, তার মানে ডার্ম মানে কি? আচ্ছা একটা এক্সাম্পল, একটা কোশ্চেন, সেটা হচ্ছে
ডার্ম আর ডার্মিসের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? ডার্ম এবং ডার্মিস এগুলোর মধ্যে পার্থক্য পারলে বলো। আচ্ছা আমি বলে দিতেছি, ডার্ম মানে হচ্ছে অপরিণত অবস্থায় ত্বক, মানে ত্বকটা যখন অপরিণত অবস্থায় থাকে। বলতো ভ্রূণ অবস্থায় একটা ভ্রূণের যে ত্বক সেটা কি পরিণত নাকি অপরিণত? অপরিণত অবস্থা। অপরিণত অবস্থার যে ত্বক ওটাকে আমরা বলি ডার্ম, আর পরিণত অবস্থার যে ত্বক সেটাকে আমরা কি বলবো? ডার্মিস বলবো। বোটানির অষ্টম অধ্যায় খেয়াল করো, তোমরা পড়ছো না আমাদের যত প্রকার ত্বকীয় টিস্যু আছে, ত্বকীয় টিস্যু কি? এপিডার্মিস। এপিডার্মিস কি ত্বকীয় টিস্যু ছিল না? কোথা থেকে তৈরি হয়েছে? পেরিডার্ম থেকে। কোন ডার্ম? পেরিডার্ম। এই ডার্ম মানে কি? অপরিণত অবস্থার ত্বক, আর ডার্মিস মানে কি? পরিণত অবস্থার ত্বক। এবার বুঝছি ব্যাপারটা। দেখেন উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে সেম। উদ্ভিদের ক্ষেত্রে পেরিডার্ম থেকে এপিডার্মিস তৈরি হয়েছে, আর প্রাণীর ক্ষেত্রে এক্টোডার্ম থেকে এপিডার্মিস তৈরি হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা আমি কি এটা মুছে ফেলি? একই রকম ছিল দেখে দেখাই দিছি। আরেকটা ব্যাপার এখানে আছে, এই যে এখানে যারা এটা কয়টা স্তর দেখো, এক্টোডার্ম আর এন্ডোডার্ম, কারণ কি দুইটা স্তর না, এটাকে আমরা ভ্রূণীয় দ্বিস্তরী। আর এখানে কয়টা স্তর? একটা, দুটো, তিনটা, তাহলে এটা হচ্ছে ভ্রূণীয় ত্রিস্তরী। ভ্রূণীয় ত্রিস্তরী। একটা ব্যাপার বলি তোমাদের, এখানে এই এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই দুটার মাঝখানে, মাঝ বর্গ আমাদের এক ধরনের অকোষীয় জেলির মতো উপাদান থাকে, ঠিক আছে? এইটাকে আমরা বলি মেসোগ্লিয়া। কি বলি? মেসোগ্লিয়া। এটাকে কি বলি আমরা? মেসোগ্লিয়া বলি। তাহলে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে অকোষীয় জেলির মতো যে উপাদান থাকে তাকে আমরা কি বলবো? মেসোগ্লিয়া বলবো। ক্লিয়ার? কি বলবো? মেসোগ্লিয়া। তাহলে ভ্রূণীয় দ্বিস্তরী যারা, অর্থাৎ যাদের ভ্রূণে দুইটা স্তর থাকে, দুইটা স্তরের মাঝে মেসোগ্লিয়া থাকে, আর ত্রিস্তরের ক্ষেত্রে মেসোগ্লিয়া থাকে না। ঠিক আছে? এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থাকে। তাহলে বেসিক্যালি ভ্রূণীয় দ্বিস্তরী যারা, এটাকে আমরা কি বলি? ডিপ্লোব্লাস্টিক। বায়োলজিক্যালি কি বলি? ডিপ্লোব্লাস্টিক। আর ত্রিস্তরীকে কি বলি আমরা? টিপ্লোব্লাস্টিক, তাই না? আচ্ছা বলতো ডিপ্লোব্লাস্টিক মানে কি? এই যে ডিপ্লো ওয়ার্ডটা আসছে দুই থেকে। দুই মানে ডিপ্লো, ওই যে ডিপ্লয়েড করছো না, মানে দুই। আচ্ছা ব্লাস্টিক ওয়ার্ডটা আছে ব্লাস্টুলা দশা থেকে। আমরা ভ্রূণীয় পর্যায়ে বা ভ্রূণীয় যে পরিস্ফুটন পর্যায়ে পড়ছি না, মরুলা, গ্যাস্ট্রুলা, ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা দশায় গিয়ে আমরা এই কি মানে এই স্তরগুলাকে দেখতে পাই। ঠিক আছে? মানে ভ্রূণীয় স্তরগুলা কোন দশায় দেখতে পাই? ব্লাস্টুলা দশায়। কারণ ব্লাস্টুলা দশায় যদি কোন একটা ভ্রূণে দুইটা স্তর দেখা যায়, সেটা কি ডিপ্লোব্লাস্টিক? যদি পরীক্ষায় প্রশ্ন হয় ডিপ্লোব্লাস্টিক কাকে বলে, কি বলবা? ভ্রূণীয় পরিস্ফুটনের ব্লাস্টুলা দশায়। তার ভ্রূণীয় পরিস্ফুটন কি লিখে দেই? ব্লাস্টুলা কি? এটা হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটন। তাহলে ভ্রূণীয় পরিস্ফুটনের ব্লাস্টুলা দশায় যদি দুইটা স্তর দেখা যায় বা ভ্রূণীয় দুইটা স্তর দেখা যায়, তাকে ডিপ্লোব্লাস্টিক বলে। আর ভ্রূণীয় পরিস্ফুটনে ব্লাস্টুলা দশায় যখন ভ্রূণীয় ত্রিস্তর দেখা বা তিনটে স্তর দেখা যায়, তখন তাকে ট্রিপ্লোব্লাস্টিক বলা হয়। বুঝলাম? খুব ইজি, তাই না? ওকে, তাহলে আমাদের ভ্রূণীয় স্তরটা শেষ। আচ্ছা দেখো তো, ভ্রূণীয় দ্বিস্তরী মানে কি? এখানে কি আছে? দুই আছে না, তাহলে এটা 2 নম্বর পর্ব থেকে শুরু হবে। ভ্রূণীয় ত্রিস্তরী মানে কি? এখানে 3 আছে, তাহলে 3 নম্বর পর্ব থেকে শুরু হবে। তাহলে এখানে কি 1 আছে? নাই। তাহলে পরিফেরা বড় প্রাণীর কোনো ভ্রূণস্তর তৈরি করবে? ভাই এটা তো এককোষী প্রাণীরা কি কখনো শুক্রাণু নির্মাণ তৈরি করতে পারবে? পারবে, কিন্তু এদের জাইগোটও তৈরি হবে। কিন্তু জাইগোটটা বিভাজন মানে কি? এরা বহুকোষী হয়ে যাবে না? হবে কিনা মনে রাখো, ভ্রূণ কাদের ক্ষেত্রে গঠন হয়? যারা টিস্যু গঠন করতে পারে তাদের ক্ষেত্রে ভ্রূণ গঠন হয়। বুঝতে পারছিলাম? জাইগোটিক বিভাজন মানে কি? জাইগোটিক বিভাজন মানে এটা টিস্যু গঠন অবশ্যই করতে হবে। তাই পরিফেরা করার প্রাণীরা কি কোনো টিস্যু গঠন করতে পারে? পারে না। তো আমরা যে সংগঠন মাত্রা করে আসছি, তাহলে পরিফেরা করার প্রাণীরা কি কোনো ভ্রূণস্থ থাকবে না। তাই এটা তো ভ্রূণই গঠন করতে পারবে না।
ঠিক আছে, তাহলে কি আমরা বলতে পারি পরিফেরা প্রাণীদের একটা বৈশিষ্ট্য এরা কোনো প্রকার ভ্রূণ গঠন করতে পারবে না? ক্লিয়ার? তাহলে কোনো প্রকার ভ্রূণ গঠন হবে না। চলে আসি নিডারিয়া। তাহলে যে নিডারিয়া বড় প্রাণীরা কি ডিপ্লোপ্লাস্টিক, এই যে 2 আর 3 কি দুইনতিস ডিপ্লোপ্লাস্টিক, 3 নাম্বার প্লাটিহেলমিনথেস। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানো, তাহলে ভ্রূণস্তর শেষ। আর মনে রাখবা এই যে 3 নাম্বার থেকে প্লাটিহেলমিনথেস থেকে বাকি যারা আছে এরা প্রত্যেক হচ্ছে ভ্রূণের স্তর। তারপর প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, এটা হচ্ছে ভ্রূণের স্তর। শেষ? ওকে, আমি মুছে দিলাম, কার কোনো প্রবলেম থাকলে বলতে পারো। চলে যাব আমরা প্রতিসাম্যতায়। এতটুকু মুছে ফেললাম আমরা ভ্রূণস্তর। এবার সে প্রতিসাম্যতা। আচ্ছা, প্রথমত হ্যাঁ রাজেশ বলছে ক্লিয়ার, গুড। প্রথমত যে জিনিসটা বলবো প্রতিসাম্যতা হচ্ছে ওয়ার্ক করে এখানে 1 2 3 4 5 তাহলে এটা 5 করতে হবে। কি কি? একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য, একটা হচ্ছে অরীয় প্রতিসাম্য, একটা দ্বিঅরীয় প্রতিসাম্য, একটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, লাস্ট হচ্ছে অপ্রতিসাম্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রতিসাম্যতার 5টা ক্লাসিফিকেশন। কোনটা কি? দেখো গোলীয় ওয়ার্ডটা আছে, তাই না? তাহলে গোলীয় মানে কি? যে জিনিস গোল। দেখি আমার এখানে কি গোল কিছু আছে? গোল তো কিছু নাই, বা যে জিনিস আছে ওই জিনিসটা দেখানো যাবে না। কি বল? আমাদের হিউম্যান বডিতে তো গোল কত কিছু আছে, কি বলো? দেখানো যাবে? হ্যাঁ, যেমন আমাদের চোখ, এটা কিন্তু একটা গোল। দেখানো যাবে? যাবে না? এই কি অন্যভাবে নিবা না। আপাতত গোল কিছু পাইতেছি না, তো সাপোজ হলো এই হচ্ছে আমাদের গোল একটা কিছু। তাহলে এই গোল জিনিসের কি করতে পারি আমরা? যে কোনো জায়গায় একটা অক্ষ ধরতে পারি, অক্ষ ধরে অক্ষের মতো করে আমরা অনেকগুলো ভাগ করতে পারি, তাই না? একটা ফুটবলকে তুমি চিন্তা করো, তো ফুটবলের যে কোনো জায়গায় তুমি একটা অক্ষ চিন্তা করো, মানে এক কথা যদি বলি, ফুটবলের মাঝখান দিয়া যে কোনো দিক বরাবর মাঝখান দিয়ে কি করবে? একটা লাঠি দিয়ে দিবা, মানে কি বলে ঘুরে দিবা। ঠিক আছে, ঘুরে দেওয়ার পর চাইলে যে কোনো ভাবে ভাগ করতে পারে না, মানে সমান ভাগে ভাগ করতে পারবে না, অবশ্যই পারবে। তাহলে আমাদের প্রতিসাম্যতা পড়াইতেছে না। প্রতিসাম্যতা কাকে বলে না পড়াইয়া, এই প্রতিসাম্যতা কাকে বলে আগে পড়াইনি। আরে প্রতিসাম্যতা কাকে বলে এটা আগে পড়াইনি। এটা হচ্ছে অক্ষের সাপেক্ষে প্রাণীকে যতগুলো সমান ভাগে ভাগ করা যায়। তার মানে আমরা যদি একটা প্রাণীকে অক্ষ বরাবর চিন্তা করি, তো সেই অক্ষ বরাবর তাকে কতগুলো সমান ভাগে ভাগ করা যায়, এটাকে আমরা বলি কি? প্রতিসাম্যতা। অবশ্যই যতগুলো সমান ভাগে, যতগুলো ভাগ না, যতগুলো সমান ভাগে ভাগ করা যায় সেটাই কি আমাদের প্রতিসাম্যতা। তোমাদের বইতে আচ্ছা ভিডিও আটকাইছে? না না, ভিডিও তো আটকায় নাই, তো ভিডিও তো ঠিক আছে আমার এখানে। আচ্ছা যাই হোক, তো যতগুলো সমান ভাগে ভাগ করা যায় তাকে আমরা কি বলবো? প্রতিসাম্যতা বলবো। এবার আসি গোলীয় প্রতিসাম্যতা। তো ধরো একটা গোল ফুটবল, ঠিক আছে? তাহলে ফুটবলের যে কোনো জায়গা দিকে আমরা একটা অক্ষ চিন্তা করতে পারি না? তাহলে যে কোনো জায়গায় একটা অক্ষ চিন্তা করবো এবং সেই অক্ষের সাপেক্ষে আমরা সমান ভাগে ভাগ করতে পারবো, অনেকগুলো ভাগ করতে পারবো, তাই না? যে কোনো জায়গায় অক্ষ চিন্তা করে আমরা ভাগ করতে পারবো, এটাকে বলে আমরা গোলীয় প্রতিসাম্য। ঠিক আছে, কি বলবো? গোলীয় প্রতিসাম্য। এক্সাম্পল গুলো আমি তোমাদের দিচ্ছি, দিয়ে দিই। ভলবক্স আর রেডিওলার ইয়ে, এই দুইটা মনে রাখবা। কি এক্সাম্পল গুলো আসে পরীক্ষা? একটা হচ্ছে ভলবক্স,
হচ্ছে একটা হচ্ছে রেডিওলারিয়া, বানান দেখুন RADIO, বলবো রেডিওলারিয়া, ঠিক আছে, এই দুইটা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গোলীয় প্রতিসম। ওকে, তারপর চলে যাব অরীয় প্রতিসম। তো অরীয় প্রতিসমদের ক্ষেত্রে জাস্ট লম্ব বরাবর আমরা একটা অক্ষ কল্পনা করবো। এই যে আমার এই মার্কারটাকে চিন্তা করো, লম্ব বরাবর এখান দিয়ে বা এখান দিয়ে যে কোনো এক বরাবর একদিকে আমরা যদি একটা অক্ষ চিন্তা করি, তাহলে এই অক্ষের সাপেক্ষে আমরা কি করতে পারবো, এর এই অক্ষের সাপেক্ষে আমরা কি করতে পারবো, অনেকগুলো এইভাবে ভাগ করতে পারবো না, অনেকগুলো ভাগ করা যাবে না। তাহলে যদি আমরা লম্ব অক্ষ বরাবর অনেকগুলো ভাগ করতে পারি, লম্ব অক্ষ বরাবর অনেকগুলো ভাগ করতে পারি, সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো, অরীয় প্রতিসাম্য বলবো। তাহলে এই অরীয় প্রতিসাম্যটা দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে লম্ব অক্ষ বরাবর প্লাস অনেকগুলো ভাগ, অনেক ভাগ, ঠিক আছে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে আমাদের নিডারিয়া, নিডারিয়া পর্বত প্রাণী, ঠিক আছে। নিডারিয়া পর্বত প্রাণীরা কারা, ওই যে আমাদের জেলিফিশ, তারপর হচ্ছে তোমার হাইড্রা, এরা হচ্ছে কি তোমার অরীয় প্রতিসম, বুঝতে পারছি। তারপর দেখো আছে আমাদের মেট্রিডিয়াম, এই মেট্রিডিয়ামটা পরীক্ষায় আসে, সিয়ানিমনের যে বৈজ্ঞানিক নাম মেট্রিডিয়াম, এটা কিন্তু আসছে পরীক্ষায়, লাস্টে দেখা গেছে মেট্রিডিয়াম, সাইন্টিফিক নেম তো, গণনাম, এটা কিন্তু গণনাম, নিচে দাগ হবে। আচ্ছা, তারপর তোমরা মনে রাখবো হচ্ছে সমুদ্র তারা, এরাও অরীয় প্রতিসম। সমুদ্র তারা একবারে করে ফেলি, সমুদ্র তারা এটা হচ্ছে অরীয়, তবে এটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম, বুঝতে পারছি, সমুদ্র তারা বা স্টার ফিশ যেটা। ওকে, পঞ্চ অরীয় প্রতিসম, ওকে, একবারে করে দিলাম অরীয় থেকে। তারপর দ্বিঅরীয় প্রতিসম, যাদেরকে আমরা অরীয় ভাবেও কাটতে পারবো, আবার কি সমকোণও কি সমানভাবে ভাগ করতে পারবো। মানে আমরা যদি কোনো প্রাণীকে, দেখো এইটাকে, এই প্রাণীটাকে যদি আমি লম্ব অক্ষ বরাবর চিন্তা করি, তাহলে লম্বালম্বি অনেকগুলো ভাগ করা যাবে না, যাবে। কিন্তু যদি আমি এই বরাবর ভাগ করি, তাহলে দুইটা সমান অংশ পাইতেছি না, তো এটা একরকম, এটা আরেক রকম, তাই না। বাট যদি আমরা এটাকে এইভাবে চিন্তা করি, সাপোজ ধর এটাকে এইভাবে চিন্তা করি, এই যেটা ধরলাম নিচের এই পার্থক্য নাই, তাহলে কি আমি লম্ব বরাবরও ভাগ করতে পারতেছি, আর কি এই বরাবরও ভাগ করতে পারতেছি, তাই না। তাহলে লম্ব বরাবর এবং আড়াআড়ি বরাবর দুই ভাগে কি, বা লম্ব বরাবর এবং কি তার সমকোণে ভাগ করতে পারতেছি, এবং সমান কি চারটা ভাগ হইতেছে। খেয়াল করো, লম্ব বরাবর দুইটা ভাগ আর আড়াআড়ি বরাবর কি দুইটা ভাগ, তাহলে সমান কি চারটা ভাগ হইতেছে। ক্লিয়ার? তাহলে লম্ব ভাবেও ভাগ করবো, আর এই লম্বের সমকোণ বরাবর ভাগ করবো। যদি এভাবে আমরা সমান ভাগ পাই, তখন তাকে আমরা কি বলবো, দ্বিঅরীয় প্রতিসম। ক্লিয়ার? এক্সাম্পল কি, টিনোফোরা, জাস্ট টিনোফোরা নামটা মনে রাখতে হবে, CTENOPHORA, ঠিক আছে, টিনোফোরা, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে দ্বিপার্শ্বী। দ্বিপার্শ্বী তোমাদের কি কি মনে রাখতে হবে সব আমি এখানে দিয়ে দিতেছি, এর এক্সট্রা আর কিচ্ছু দরকার নেই। ওকে, দ্বিপার্শ্বী, দ্বিপার্শ্বী কোনটা, ধরো আমরা যদি অরীয়তে আমরা কি করছিলাম, লম্ব বরাবর চিন্তা করছি, অনেকগুলো ভাগ করছি, বাট দ্বিপার্শ্বী মানে হচ্ছে লম্ব বরাবর একটা অক্ষ কল্পনা করবো, জাস্ট একবারই ভাগ করতে পারবা, একবার ভাগ করে দুইটা পার্শ্ব তৈরি করবা। লাইক হিউম্যান, মানুষকে, একটা মানুষ যখন এভাবে দাঁড়াবে, তখন তুমি কি করতে পারো, এই বরাবর ভাগ করতে পারবা না। দেখো এই বরাবর ভাগ করে কিন্তু বাহ্যিক ভাবে আমাদের দুইটা পার্ট তৈরি হইতেছে, ওইটা হচ্ছে না বাহ্যিক ভাবে, কিন্তু এই যে বাম পাশ ডান পাশ, তার মানে কি এইভাবে ভাগ করলে কিন্তু আমরা কি করতে পারতেছি, দুইটা পার্শ্ব তৈরি করতেছি। দ্যাটস এটাকে কি বলা হয়, দ্বিপার্শ্বীয়। ঠিক আছে, এই যে বাম পাশ ডান পাশ, তাহলে দ্বিপার্শ্বীয়। ওকে, বাট যদি আমি এইভাবে চিন্তা করি, বলো আমার দুইটা কি সিমেট্রিক্যাল পয়েন্ট তৈরি হবে, বা তুমি যদি পিছন দিয়ে চিন্তা করো, যেমনি ভাগ করো, ঠিক আছে, শুধুমাত্র এই বরাবর ভাগ করলে কি তুমি বাহ্যিক ভাবে দুইটা সমান পাশ পাবা, বাট সমান দুইটা ভাগ পাবা না। আই রিপিট, সমান দুইটা ভাগ পাবা না। যদি সমান ভাগ পাইতে তাহলে এটা অরীয় হয়ে যেত, কারণ এটা বাহ্যিক ভাবে কি
কন্ডাইন পসিবল। ভিতর দিয়ে কিন্তু তোমার সবগুলো অর্গান সেম ভাবে কাটবে না, কারণ এক জায়গায় ফুসফুসের মধ্যে তো অনেক ডিফারেন্স আছে, ডান ফুসফুস বড়, বাম ফুসফুস ছোট ভিতর দিকে, তাই না? তাহলে বাহ্যিক ভাবে এটা কি সমান পাশ তৈরি করতে পারবে, ভেতর অভ্যন্তরীণ ভাবে কি হচ্ছে, ঠিক আছে? তাহলে দ্বিপার্শ্ব প্রতিসাম্য করা কর্ডাটা পড়বে যারা আছে তারা, আর্থ্রোপোডা পড়বে যারা আছে তারা, ঠিক আছে? এই দুটোই বেশি আসে, আর্থ্রোপোডা আর কর্ডাটা, এই দুটো থেকে, ঠিক আছে? আর্থ্রোপোডা হচ্ছে পতঙ্গ যারা, যেমন তোমার তেলাপোকা, টিকটিকি, সরি ভুলেছে, যেমন ধরো তেলাপোকা, মৌমাছি, এগুলো হচ্ছে আর্থ্রোপোডা। কর্ডাটা কারা? টিকটিকি আছে, মাছ আছে, ব্যাঙ আছে, আর কি আছে, মানুষ আছে, সাপ আছে, ওকে, এটা হচ্ছে কর্ডাটা। ওকে, মানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অপ্রতিসাম্য কারা? যাদেরকে তুমি কোনোভাবেই ভাগ করতে পারবে না ভাই, ঠিক আছে? যেমন এদের এক্সাম্পল হচ্ছে আপেল, শামুক, এটা লাগবে, আপেল, শামুক। সায়েন্টিফিক নেমটা কিন্তু মুখস্থ রাখবা, পিলা গ্লোবোসা, GLOBOSA, পিলা গ্লোবোসা। আমার যেন বানানে কোনো ভুল না হয়, মাঝে মাঝে দুইটা বানান ভুল করে ফেলি, তো ভুল যেন না হয় এই জন্য আমি সামনে বইটা রেখে দিচ্ছি, ভুল কোনোভাবে না হয়, কারণ এটা তোমাদের সিরিয়াস পড়াশোনা, ঠিক আছে? আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। এবং আরেকটা তোমাদের মনে রাখতে হবে, স্পঞ্জ। স্পঞ্জও কিন্তু আমাদের কি অপ্রতিসাম্য। ক্লিয়ার? শেষ। তাহলে আমাদের প্রতিসাম্যতা কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? প্রতিসাম্যতা শেষ। শেষ এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? প্রতিসাম্যতা থেকে এই কয়েকটা পড়লেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এই কয়েকটা পড়লেই আমাদের হবে। তাহলে মুছে ফেললাম। ওকে, বেশি একটা কমেন্ট করার দরকার নাই, কারো প্রবলেম থাকলে আমাকে জাস্ট বলো। আশা করি কার কোনো প্রবলেম নাই। আমরা এখন সিলোমে চলে গেলাম। আচ্ছা, এবার চলে যাই সিলোম। ওয়ার্ডটাকে যদি ভাঙিয়ে আমরা কি পাই? সিল যোগ ওম। ওম কথার মানে কি? সমষ্টি। আর সিল কথার মানে কি? গহ্বর। তাহলে মোটামুটি ভাবে একটা গহ্বরের সমষ্টিকে আমরা কি বলবো? সিলোম বলবো। তাহলে সিলোমের সংজ্ঞাটা যদিও আমরা এইভাবে বলি যে গহ্বরের সমষ্টি, বাট অ্যাকচুয়ালি সিলোম হইতে গেলে আমাদের একটা নিষেধ আছে, যে যেহেতু গহ্বর, তাহলে এটা কার গহ্বর? একটা দেহের গহ্বর, তাহলে দেহ গহ্বর থাকতে হবে। দেহ গহ্বর মাঝে পরিপাক নালী থাকতে হবে। কি থাকতে হবে? পরিপাক নালী থাকতে হবে। এবং পরিপাক নালীর চারপাশে পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। যদি এই তিনটা জিনিস থাকে তাহলেই তাকে আমরা কি বলবো? সিলোম বলবো। তার মানে সিলোম হইতে গেলে তোমাকে কিন্তু শুধুমাত্র গহ্বর থাকলে হবে না, পরিপাক নালী এবং তার চারপাশে পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো ব্যাপারটা কিরকম দাঁড়াইতেছে? ব্যাপারটা দাঁড়াইতেছে এরকম, ধরো এটা যদি একটা মানুষ, এই হচ্ছে একটা মানুষ, আরে খালি ফিমেলি একটা। আচ্ছা যাক, ধরা আছে একটা ফিমেলি একটা, মায়েরা আছি কিছু একটা আছে। তো এখানে কি মুখ থাকে না? তাহলে এখানে কি আমাদের পরিপাক নালী। তাহলে এটা কি আমাদের? এটা কি? এটা হচ্ছে অন্য নালী। নিচের দিকে অন্য নালীটা কি গঠন করে বলতো? ক্ষুদ্রান্ত বৃহদান্ত গঠন করে না? তো আমরা এখান থেকে একটু পেঁচাই দিই, এখানে পেঁচায় ক্ষুদ্রান্ত বৃহদান্ত থাকে, তাই না? এভাবে রাখলাম। ওকে, তো এই জায়গাটা হচ্ছে আমাদের অন্য নালী, আর এই জায়গাটা হচ্ছে কি আমাদের অন্ত্র। এই দুইটা মিলে কি হয়? আমাদের পরিপাক নালী, তাই না? ঠিক আছে? দেহের এই দিকে, এই যে এদিক বরাবর আমি হালকা কালি ভাঙি, যেটা কালি শেষ, এই যে এখানে ভেতরের দিকে একটা আবরণ থাকে, এই যে নীল কালারের একটা আবরণ থাকে মানুষের, ঠিক আছে? তোমার এটাকে বলি দেহের ভিতরের আবরণ।
দেহগহ্বরের ভেতরের আবরণ, ঠিক আছে? এই আবরণটাকে আমরা বলি পেরিটোনিয়াম পর্দা, ঠিক আছে? এই নীল কালার আবরণটাকে আমরা কি বলি? পেরিটোনিয়াম পর্দা। তাহলে পেরিটোনিয়াম পর্দা আর পরিপাক নালীর মাঝখানে যে খালি জায়গা আছে সেটা কি ছিল বলো, বুঝছি কিনা? দেখো অন্ননালী আর অন্ত্র দুইটা মাঝে কি পরিপাক নালী, তাহলে পরিপাক নালী এবং পেরিটোনিয়াম পর্দার মাঝের খালি জায়গাকে আমরা কি বলি? সিলম বলি। তাহলে আমরা কি লিখি? সিলম কাকে বলে? আচ্ছা এই যে এখান থেকে তো আমরা দিতে পারি, লাগে না? তাহলে পরিপাক নালী এবং পেরিটোনিয়াম পর্দার মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলি? দেহগহ্বর। দেহগহ্বর বা মধ্যবর্তী ফাঁকা স্থান। ঠিক আছে? তাহলে পেরিটোনিয়াম পর্দা এবং পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে আমরা কি বলি? সিলম বলি। আবার বলি, পরিপাক নালী এবং কি পেরিটোনিয়াম পর্দার মধ্যবর্তী ফাঁকা স্থানকে আমরা কি বলি? সিলম বলি। ঠিক আছে? এই সিলম আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে সিউডোসিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট। ঠিক আছে? সিলোমেট মানে কি? যার সিলোম আছে। এ মানে কি? নাই। অর্থাৎ যার কি নাই? সিলোম নাই। সিলোম নাই মানে হচ্ছে যার দেহগহ্বর নেই। বুঝতে পারছি? তাহলে যে সকল প্রাণীর কোন প্রকার দেহগহ্বর নাই সেটাই কি? অ্যাসিলোমেট। ক্লিয়ার? তাহলে অ্যাসিলোমেট কারা? যাদের দেহে কি নাই? কোন প্রকার সিলোম নাই, তারাই কি? অ্যাসিলোমেট। রাইট? আচ্ছা আমাদের বেশিক্ষণ লাগবে না, একটু সবুর করো, আর মাত্র 5-7 মিনিট লাগবে সর্বোচ্চ, শেষ হয়ে গেছে। তাহলে সিলোম, তাহলে কাদের সিলোম নাই বলতো? আমাকে এক্সাম্পল গুলো শিখে দিই। সেটা হচ্ছে প্রথম 3টা পর্ব, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। তাহলে অ্যাসিলোমেট কারা কারা? 1, 2 এবং 3 নাম্বার পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের কোনো কি নাই? সিলোম নাই। সিউডো, সিউডো কথা মানে কি? সিউডো কথা মানে ভণ্ড। মানে ভণ্ড মানে কি? ভণ্ড মানে হচ্ছে সে দেখাইতেছে যে সিলোম, মানে তার সিলোম আছে, মানে তার গহ্বর আছে, কিন্তু বাহিরে যে নীল কালার যে অংশ দেখতেছে পেরিটোনিয়াম পর্দা, সেটা নাই। ঠিক আছে? তাহলে কি কি আছে সিউডোসিলোমেটের? দেহগহ্বর আছে, পরিপাক নালী আছে, কিন্তু কি নাই? পেরিটোনিয়াম পর্দা নাই। সংক্ষেপে লিখবেন পেন পর্দা, মানে পেরিটোনিয়াম পর্দা। তাহলে সিউডোসিলোমেট কিভাবে লিখবা? সংজ্ঞা কেন লেখা? আচ্ছা সংজ্ঞাটা আমি একটু বানাই। আসলে তো সংজ্ঞাটা কেন লিখব? আচ্ছা, পেরিটোনিয়াম পর্দাবিহীন, পেরিটোনিয়াম পর্দাবিহীন পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিউডোসিলোমেট বলে। বুঝছে? তাহলে পেরিটোনিয়াম পর্দাবিহীন, তাহলে এটাকে বলবো আমরা পেরিটোনিয়াম পর্দাবিহীন। তাহলে পেরিটোনিয়াম পর্দাবিহীন পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিউডোসিলোমেট বলে। মানে আমরা আগেরটাই রাখছি, তাহলে পেরিটোনিয়াম পর্দাটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পেরিটোনিয়াম পর্দাবিহীন পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলি? সিউডোসিলোমেট বলি। আর ইউ মানে কি? আচ্ছা সিউডোসিলোমেট কারা? আমরা 1, 2, 3 পড়ছি না, তাহলে এটা কয় নাম্বার? এটা হচ্ছে 4 নাম্বারে থাকবে। 4 নাম্বার মানে নেমাটোডা পর প্রাণীরা, শুধুমাত্র নেমাটোডা পর প্রাণীরাই কি সিউডোসিলোমেট বা সুডোসিলোমেট, যেটাই করে। ইউ কথার মানে হচ্ছে প্রকৃত। ইউ কথার মানে কি? প্রকৃত। তাহলে প্রকৃত সিলোমেট, অর্থাৎ এদের থেকে কি থাকবে?
দেহ গহ্বর থাকবে, পরিপাক নালী পেরিটোনিয়াম পর্দাও থাকবে। তাহলে আমরা সিলোমেটের সংজ্ঞা দিলাম, ইওসিলোমেটের সংজ্ঞা একই। কারা কারা আছে আমাদের 4 পর কি আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। সবগুলো মানে মলাস্কা থেকে শুরু করে সবগুলোই কি আমাদের ইওসিলোমেট। ক্লিয়ার? মলাস্কা থেকে শুরু করে সবাই কি ইওসিলোমেট। ক্লিয়ার? মলাস্কা অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একেনোডার্মাটা, করাটাটা প্রত্যেকই কি ইওসিলোমেট। বুঝতে পারছি? শেষ। তাহলে আমাদের সিলোমটা শেষ কিনা আমাকে একটু জানাও। খণ্ডায়ন অঞ্চলায়ন একটু বলবো, শেষ। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তোমার একটু বেশি পড়াই লাগছে নাকি? একসাথে এত কিছু ঠিক হলে না হলে নাই, ডিভিশনের পড়া তো একটু বেশি যাইতেই পারে, সমস্যা নেই। তাই কমেন্ট করো বুঝছো কিনা। ওকে, আনহা বলছে ক্লিয়ার। আচ্ছা, বাকিটাও ক্লিয়ার আমরা ধরে নিলাম। তারপর আমরা সামনের দিকে আগাই, ওয়েট করা যাবে না। শুরু দেখা হয়ে গেছে। আরে সারাদিনে ক্লাস করতে করতে গান শেষ না, আর ক্লাস টাস করা না ভালো লাগে না। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, যখন এত তাড়াতাড়ি আবার কোন এই কি আবার বলবো বুঝলাম না তো। মুছে ফেলছে আগে, কি বলবো বুঝলাম না তো। তুমি কি মানে সিলোমের ব্যাপারটা বুঝো নাই? আমি তো মুছে ফেললাম। আচ্ছা, একটা ব্যাপার শেয়ার করি, মানে যখন ক্লাস করাই তখন মনে হয় যে একটু যদি রেস্ট পাইতাম ভালোই তো না, যে ক্লাসের মাঝে মাঝে রেস্ট, ঠিক আছে। আর যখন মনে করো রেস্টে থাকি, মানে সবকিছু বন্ধ, এই যে তোমার সরস্বতী পূজার দিন, ঠিক আছে, পড়ালেখা কিচ্ছু নেই, মনে করো বোরিংনেস কাকে বলে, তখন মনে হয় যে না ক্লাস করাইলেই ভালো, ঠিক আছে। আচ্ছা, এসা যদি সিলোমটা হয় আবার বুঝাইতে বলো, তাহলে আমি বলবো যে মুছে তো ফেলছি, আবার এগুলো লেখাটা বুঝে একটু আগে বললে ভালো হতো। তুমি একটু ভিডিওটা আগে টেনে একটু দেখে নিও, ঠিক আছে। তোমার শেষ হওয়ার পর একটু টেনে দেখে নিও, ঠিক আছে। তারপর যদি সমস্যা হয় আমাকে একটু নক দিও, ঠিক আছে, যেটা সমস্যা হবে। তাই সবাইকে বলতেছি, হ্যাঁ, যদি কারো কোনো প্রবলেম হয় গ্রুপে নয় আমাকে ইনবক্সে নক দিও, ঠিক আছে। অবশ্যই চেষ্টা করবো ওই জিনিসটা বুঝায় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, সিউডোটা বুঝো নাই? আচ্ছা, মুখে বলে দেই, সিউডো মানে হচ্ছে যারা ভন্ড, অর্থাৎ যাদের বাহিরে পেরিটোনিয়াম পর্দা, আমরা যেটা বলছিলাম দেহ গহ্বরের বাইরে পেরিটোনিয়াম পর্দা, এই পেরিটোনিয়াম পর্দাটা থাকবে না, কিন্তু তার দেহ গহ্বরও থাকবে, পরিপাক নালীও থাকবে। তাহলে সংজ্ঞাটা কিভাবে বলবো? পেরিটোনিয়াম পর্দাবিহীন, যেহেতু থাকবে না, পেরিটোনিয়াম পর্দাবিহীন পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিউডোসিলোমেট বলে, ঠিক আছে। পেরিটোনিয়াম পর্দাবিহীন পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলবো? সিউডোসিলোমেট বলবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা একটু আগে সামনের দিকে, আর আমাদের বেশি কিছু নেই। অঞ্চলায়ন আর খণ্ডায়ন, এই দুটা দিকে করে ঠিক আছে। অঞ্চলায়ন এবং খণ্ডায়ন। খণ্ডায়ন জিনিসটা কি? খণ্ডায়ন মানে হচ্ছে যখন দেহের ভিতরে অনেকগুলো খণ্ড তৈরি হয়, যেমন কেঁচো দেখছো না? কেঁচো কিভাবে খণ্ড তৈরি হয়, খণ্ড তৈরি করে সংকোচন প্রসারণ হয়ে চলে, ঠিক আছে। তা মনে রাখবা খণ্ডায়ন কি, এটা হচ্ছে প্রকৃত খণ্ডায়ন, অপ্রকৃত খণ্ডায়ন। প্রকৃত খণ্ডায়ন কার? একমাত্র অ্যানিলিডা পরোপ্রাণীদের। কার? কেঁচো। অ্যানিলিডা পরোপ্রাণীদের মধ্যে একমাত্র কেঁচোরই কি প্রকৃত খণ্ডায়ন দেখা যায়, আর কারো ক্ষেত্রে প্রকৃত খণ্ডায়ন দেখা যায় না, বাকি যাবি সব অপ্রকৃত খণ্ডায়ন। ক্লিয়ার? আর যখন এই খণ্ডগুলা একত্রে হয়ে, যখন এই যে খণ্ডগুলা, ঠিক আছে, তো একটা দেহে বিভিন্ন খণ্ড আছে, যেমন আমাদের মাথা, এই একটা খণ্ড, তারপর হচ্ছে বডি বা বুক, এটা একটা খণ্ড, ঠিক আছে। আমাদের বুক
আমাদের মাথা একটা খণ্ড, তারপর বুক একটা খণ্ড, পেট একটা বা উদর একটা খণ্ড, পা একটা খণ্ড, তাই না? তাহলে যখন এই খণ্ডগুলা একত্র হয়ে যাবে কি হবে? যখন এই খণ্ডগুলো একত্র হয়ে যাবে, যেমন চিংড়ির ক্ষেত্রে চিন্তা করো, তার মাথা আর বুক একত্র হয়ে শিরবক্ষ গঠন করে, ওটাকে বলবো আমরা অঞ্চলায়ন। তো মনে রাখবো অঞ্চলায়ন একমাত্র অতে অঞ্চলায়ন, অতে মনে রাখবো আর্থ্রোপোডা বড় প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? আর্থ্রোপোডা, ঠিক আছে? আর্থ্রোপোডা বড় প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? কে? যেমন ধরো আমরা যদি একটু চিংড়ির ক্ষেত্রে চিন্তা করি, চিংড়ির ক্ষেত্রে তার মাথা থাকে, বক্ষ থাকে, আর কি উদর থাকে, তাই না? কিন্তু এর মাথার বক্ষ মানে মাথার পাট এবং বুকের পাটটা একত্রিত হয়ে শিরবক্ষ গঠন করে। কি গঠন করে? শিরবক্ষ গঠন করে, ঠিক আছে? মাথার পাট এবং বুকের পাট একত্রিত হয়ে কি গঠন করে? তারা শিরবক্ষ গঠন করে। বুঝতে পারছি? এই জন্য তাহলে এখানে অঞ্চল কি হলো? শিরবক্ষ একটা অঞ্চল, উদর একটা অঞ্চল। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের অঞ্চলায়নের ব্যাপারটা। ওকে, নটকটটা আমরা যখন পড়াটা করবো তখন গিয়ে পড়াশোনা করবো। নটকট, নাটকট, কেমনে মেরুদণ্ড তৈরি হয়, কেমনে স্পাইনাল কর্ড তৈরি হয়, ওগুলো হচ্ছে আমরা পড়াটাতে গিয়ে পড়বো। ওকে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা ওকে একটু জানো, প্রত্যেকে একটু জানো, এতটুকু ক্লিয়ার জানো। সবাই আমাকে একটু জানাও এতটুকু ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমার ক্লাসে পর্যন্ত রাখবো, তো তোমরা প্রেজেন্ট দিয়ে দাও। আজকে ফার্স্টে প্রেজেন্ট দিচ্ছে হচ্ছে গুলো তারপর হচ্ছে রাজেশ 26 তারিখ এশা ফার্স্টে প্রেজেন্ট দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ প্রেজেন্ট, ক্লিয়ার প্রেজেন্ট, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো যাই হোক বাকিরা তো প্রেজেন্টেশন নাই। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এই পর্যন্তই রাখলাম। প্রত্যেকে ভালো থেকো। নেক্সট ক্লাস হচ্ছে সোমবার। হ্যাঁ, তো সোমবার তোমাদের সাথে আবার দেখা হবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।